মানব ইতিহাসের পাতায় আলেকজান্ডার দ্য গ্রেট বা তৃতীয় আলেকজান্ডার এক অনন্য, অদম্য এবং বিস্ময়কর নাম। তিনি ছিলেন প্রাচীন পৃথিবীর বুকে অন্যতম সেরা সামরিক কমান্ডার, দূরদর্শী রণকৌশলী এবং এক অসাধারণ বিশ্বজয়ী। গ্রিসের একটি ছোট ও প্রান্তিক রাজ্য মেসিডোনিয়া থেকে যাত্রা শুরু করে তিনি তৎকালীন বিশ্বের সবচেয়ে পরাক্রমশালী ও বিশাল পারস্য সাম্রাজ্যকে পরাজিত করেছিলেন এবং ভারতের পাঞ্জাব সীমান্ত পর্যন্ত নিজের বিজয় পতাকা উড়িয়েছিলেন। মাত্র ৩২ বছরের সংক্ষিপ্ত জীবনে এবং ১৩ বছরের শাসনকালে তিনি চেনা পৃথিবীর এক বিশাল অংশ জয় করেন। তার এই অসাধারণ সামরিক প্রতিভা, ক্ষুরধার বুদ্ধি, নেতৃত্বগুণ এবং বিশ্বজয়ের অদম্য স্বপ্নের কারণে ইতিহাস তাকে মহান বা দ্য গ্রেট উপাধিতে ভূষিত করেছে। তিনি ছিলেন এমন এক ব্যক্তি যার তরবারির আলো প্রাচীন পৃথিবীর মানচিত্রকে চিরতরে ওলটপালট করে দিয়েছিল। আলেকজান্ডার দ্য গ্রেটেরও অনেকগুলো নাম আছে। বিভিন্ন ভাষা ও সংস্কৃতিতে তার নাম অঞ্চলভেদে ভিন্ন হয়েছে। সবচেয়ে সাধারণ ও সঠিক দুটি নাম আলেকজান্ডার দ্য গ্রেট আন্তর্জাতিকভাবে বা ইংরেজি গ্রিক নাম ইতিহাসের বইয়ে এটাই সবচেয়ে বেশি পরিচিত। আলেকজান্ড্রোস তার আসল গ্রিক নাম। পুরো নাম আলেকজান্ড্রোস গ্রেট ম্যাগাস, অর্থাৎ মহান আলেকজান্ড্রোস। অন্যান্য কিছু জনপ্রিয় নাম আছে, সেগুলো হলো বিশেষ করে পারস্য, আরব, দক্ষিণ এশিয়ায় এই নামগুলো অনেকে ব্যবহৃত হয়, যেমন ইস্কান্দর, সেকান্দর, সিকান্দর। পারস্য, উর্দু, আরবি, বাংলা প্রভৃতি ভাষায় এগুলো খুবই প্রচলিত। বিভিন্ন ভাষায় তার আরও অনেক নাম আছে। আলেকজান্ডারের দুটি মূল নাম, যেমন আলেকজান্ডার দ্য গ্রেট ও আলেকজান্ড্রোস সবচেয়ে নির্ভরযোগ্য। বাকিগুলো স্থানীয় সংস্কৃতি, লোককাহিনী রূপান্তর। আমরা বাংলায় সাধারণত আলেকজান্ডার দ্য গ্রেট হিসাবে তাকে চিনি বা অনেকে সেকান্দর বলে। তিনি খ্রিস্টপূর্ব ৩৫৬ অব্দের জন্মগ্রহণ করেন। যতটুকু জানা যায় যে জুলাই মাসে প্রাচীন গ্রিসের মেসিডোনিয়ার রাজধানী পেল্লাতে জন্মগ্রহণ করেন, বা বলা যায় খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীতে জন্মগ্রহণ করেন। তিনি খ্রিস্টপূর্ব ৩৩৬ থেকে ৩২৩ অব্দ পর্যন্ত মাত্র ১৩ বছর রাজত্ব করেছিলেন। খ্রিস্টপূর্ব ৩৩৬ থেকে ৩২৩ অব্দ পর্যন্ত এই ১৩ বছর রাজত্ব করেছিলেন। তার পিতা ছিলেন মেসিডোনিয়ার পরাক্রমশালী রাজা দ্বিতীয় ফিলিপ এবং মাতা ছিলেন এপিরাসের রাজকন্যা অলিম্পিয়াস। আলেকজান্ডারের জীবনের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো তার শিক্ষা দীক্ষা। মাত্র ১৩ বছর বয়সে তার পিতা তার শিক্ষার ভার সমর্পণ করেন ইতিহাসের অন্যতম সেরা দার্শনিক এরিস্টটলের উপর। এরিস্টটলের সান্নিধ্যে তিনি আলেকজান্ডার সাহিত্য, বিজ্ঞান, চিকিৎসা, দর্শন, রাষ্ট্রনীতি ও যুদ্ধবিদ্যায় গভীর দূরদর্শী জ্ঞান লাভ করেন। বিশেষ করে হোমারের ইলিয়াড মহাকাব্য তাকে বীরত্বের পথে দারুণভাবে অনুপ্রাণিত করেছিল। আলেকজান্ডার ইউরোপ থেকে শুরু করে এশিয়া এবং আফ্রিকা
ইউরোপ থেকে শুরু করে এশিয়া এবং আফ্রিকা এই তিনটি মহাদেশ জুড়ে এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তার বিজিত প্রধান অঞ্চলসমূহ যদি আমরা দেখি তাহলে দেখব যে গ্রিক নগররাষ্ট্রসমূহ এনা এনাতোলিয়া, লেভাস্ত বা ফিনিশিয়া, প্রাচীন মিশর, মেসোপটেমিয়া ও বেবিলনিয়া, পারস্য সাম্রাজ্যের মূল কেন্দ্র, ব্যাকট্রিয়া ও সগদিয়ানা এবং পাঞ্জাব ও সিন্ধু অববাহিকা। তার বিজিত প্রধান অঞ্চলসমূহ এবং ভৌগোলিক বর্তমান যদি আমরা ভৌগোলিক অবস্থানের দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে পূর্বের যে বিজিত অঞ্চলগুলো বর্তমানে তাদের অবস্থান হচ্ছে গ্রিক নগররাষ্ট্রসমূহের কথা বলি, যে গ্রিক নগররাষ্ট্রসমূহ বর্তমানে গ্রিস এবং বলকান অঞ্চলের দেশসমূহ। এনাতোলিয়া বর্তমানে তুরস্ক, লেভাস্ত বা ফিনিশিয়া বর্তমান এটা সিরিয়া, লেবানন, ইসরায়েল ও ফিলিস্তিন অঞ্চল। প্রাচীন মিশর, বর্তমান মিশর, এটাই এখানে তিনি বিখ্যাত আলেকজান্দ্রিয়া নগরী গড়ে তোলেন। মেসোপটেমিয়া ও বেবিলনিয়া আগে যেটা জয় করেন, বর্তমানে এটা হচ্ছে ইরাক এবং কুয়েতের কিছু অংশ। পারস্য সাম্রাজ্যের মূল কেন্দ্র, বর্তমানে নাম হচ্ছে, আগে যে মূল কেন্দ্রটা ছিল তাদের সাম্রাজ্যের, বর্তমানে পারস্য সাম্রাজ্যের মূল কেন্দ্রটা ছিল, এটা বর্তমানে হচ্ছে ইরান। ব্যাকট্রিয়া ও সগদিয়ানা বর্তমান আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং কিরগিজস্তানের কিছু অংশ। পাঞ্জাব এবং সিন্ধু অববাহিকা বর্তমান হচ্ছে পাকিস্তান, পাঞ্জাব ও সিন্ধু প্রদেশ এবং ভারতের উত্তর পশ্চিম সীমান্ত। আলেকজান্ডার তার সামরিক কেরিয়ারের বহু জটিল ও রক্তক্ষয়ী যুদ্ধ পরিচালনা করেছেন। নিখুঁত রণকৌশলের কারণে শত্রুপক্ষ সংখ্যায় অনেক বেশি হওয়া সত্ত্বেও তিনি প্রতিবারই জয়ী হয়েছেন। তার জীবনের প্রধান চারটি যুদ্ধ বিখ্যাত, বা এই চারটি যুদ্ধগুলি হলো গ্রিনিকাসের যুদ্ধ খ্রিস্টপূর্ব 334 অব্দে, এই পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে আলেকজান্ডার প্রথম বড় পরীক্ষা ছিল এটি। বর্তমান তুরস্কের গ্রিনিকাস নদীর তীরে পারস্যের আঞ্চলিক গভর্নরদের ক্ষত্রপসমূহের বা অঞ্চলসমূহের গভর্নরদের সম্মিলিত বাহিনীকে তিনি অনায়াসে পরাজিত করেন। এই জয়ের মাধ্যমে এশিয়ায় তার বিজয়ের রাস্তা উন্মুক্ত হয় বা প্রসারিত হয়। এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ যুদ্ধ দেখব, যে ইসুসের যুদ্ধ খ্রিস্টপূর্ব 333 অব্দে। এটি ছিল এক যুগান্তকারী যুদ্ধ। এই যুদ্ধে আলেকজান্ডার সরাসরি পারস্যের মূল সম্রাট তৃতীয় দারিউস এর মুখোমুখি হন। দারিউসের বাহিনী সংখ্যায় বড় হওয়া সত্ত্বেও আলেকজান্ডারের তীক্ষ্ণ বা ক্ষুরদার গতি এবং ফেলানক্স কৌশলের কাছে পারসিকরা পরাস্ত হয়। সম্রাট দারিউস তার পরিবারকে যুদ্ধক্ষেত্র রেখেই পালিয়ে যেতে বাধ্য হন, ইতিহাসে এরকম পাওয়া যায়। তার পরবর্তী গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল যে গামামেলার যুদ্ধ খ্রিস্টপূর্ব 331 অব্দে। আলেকজান্ডারের জীবনের সবচেয়ে বিখ্যাত এবং চূড়ান্ত যুদ্ধটি। বর্তমান ইরাকের মুসুলের কাছাকাছি গগামেলা নামক স্থানে সম্রাট দারিউস তার সাম্রাজ্য বাজাতে শেষবারের মতো এক বিশাল বাহিনী নিয়ে মুখোমুখি হন। আধুনিক ঐতিহাসিকদের মতে পারস্যের সৈন্য সংখ্যা ছিল 1 লাখ থেকে 2.5 লাখের মতো, যা আলেকজান্ডারের প্রায় 47,000
সৈন্যের চেয়ে অনেক বেশি। এরপরে আমরা লক্ষ্য করব যে আলেকজান্ডার এক অভাবনীয় কৌশলে পারস্য বাহিনীর মধ্যভাগে ফাটল ধরিয়ে সরাসরি দারিউসকে আক্রমণ করে। এই বিধ্বংসী পরাজয়ের মাধ্যমে 2500 বছরের প্রাচীন খকামনীয় পারস্য সাম্রাজ্যের পতন ঘটে এবং আলেকজান্ডার এশিয়ার সম্রাট হিসাবে আত্মপ্রকাশ করেন। তার পরবর্তীতে যে যুদ্ধ পরিচালনা করেন হাইডাসপিসের যুদ্ধ, খ্রিস্টপূর্ব 326 অব্দে ভারত অভিযানে এসে আলেকজান্ডার বর্তমান পাকিস্তানের পাঞ্জাবে ঝিলাম, গ্রিক নাম হাইডাসপিস, পাকিস্তানের পাঞ্জাবের ঝিলাম নদীর তীরে স্থানীয় রাজা পুরাস বা পুরুর মুখোমুখি হন। রাজা পুরু বিশাল যুদ্ধহস্তি নিয়ে বীরত্বের সাথে লড়াই করছিলেন। প্রকৃতির প্রতিকূলতা ও পুরুর পরাক্রম সত্ত্বেও আলেকজান্ডার তার রণকৌশলে জয়লাভ করেন। তবে পুরুর অদম্য বীরত্ব ও আত্মমর্যাদার মুগ্ধ হয়ে আলেকজান্ডার তাকে তার রাজ্য ফিরিয়ে দেন এবং তাকে নিজের বন্ধু ও প্রতিনিধি হিসাবে নিযুক্ত করেন। আলেকজান্ডার শুধু একজন রক্তপিপাসু যোদ্ধা বা ধ্বংসকারী শাসক ছিলেন না। তার দূরদর্শী কিছু কাজের প্রভাব পৃথিবীতে বহু শতাব্দী ধরে টিকে ছিল। হেলেনীয় সংস্কৃতির বিকাশ ঘটিয়েছিলেন। আলেকজান্ডারের সবচেয়ে বড় ঐতিহাসিক কীর্তি হল তিনি গ্রিক সংস্কৃতির সাথে এশীয়, পার্সিক এবং মিশরীয় সংস্কৃতির এক অপূর্ব মিশ্রণ ঘটিয়েছিলেন। এই সংস্কৃতির মেলবন্ধনকে ইতিহাসে হেলেনীয় সংস্কৃতি বলা হয়, যা বিজ্ঞান, শিল্প ও দর্শনের এক নতুন যুগের সূচনা করেছিল। তিনি তার পুরো অভিযান জুড়ে নিজের নামে প্রায় 70টিরও বেশি শহর বা সামরিক ঘাঁটি গড়ে তুলেছিলেন। এর মধ্যে মিশরের আলেকজান্দ্রিয়া ছিল সবচেয়ে বিখ্যাত, যা পরবর্তীকালে প্রাচীন বিশ্বের জ্ঞান, বিজ্ঞান, সুবিশাল লাইব্রেরি এবং বাণিজ্যের প্রধানতম আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত হয়েছিল। ইউরোপ থেকে ভারত পর্যন্ত বিশাল অঞ্চল এক সাম্রাজ্যের অধীনে আসায় পূর্ব এবং পশ্চিমের বাণিজ্যিক পথগুলো অত্যন্ত সুগম ও নিরাপদ হয়ে ওঠে। যদিও আনুষ্ঠানিক সিল্ক রোড তার মৃত্যুর প্রায় 1 শতাব্দী পর চীনের হান রাজবংশের আমলে পূর্ণতা পায়, তবে আলেকজান্ডারের এই বিজয়ের ফলে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যকার দূরপাল্লার বাণিজ্যের মূল ভিত্তিটি স্থাপিত হয়েছিল। আলেকজান্ডার ব্যক্তিগত এবং বৈবাহিক জীবন ছিল বেশ নাটকীয় এবং রাজনৈতিক উদ্দেশ্যে প্রভাবিত। তিনি মোট 3টি বিয়ে করেন। তার স্ত্রীবর্গ ছিলেন বা তার রানীগণ বলা চলে রেক্সোনা, স্টেটেইরা, তারপর হচ্ছে পিরিসাটিস। রেক্সোনা ছিলেন আলেকজান্ডারের প্রথম এবং প্রধান রানী। রেক্সোনা ছিলেন বর্তমান আফগানিস্তানের প্রাচীন ব্যাকট্রিয়ার এক সদিয়ান সামন্ত রাজার কন্যা। আলেকজান্ডার তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে এবং স্থানীয় মন জয় করার রাজনৈতিক কৌশল হিসাবে খ্রিস্টপূর্ব 327 অব্দে তাকে বিয়ে করেন।
এই রেক্সোনা ছিলেন সগদিয়ার সামন্ত রাজার কন্যা। বলা চলে যে স্থানীয়দের মন জয় করতে এবং তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে রেক্সোনাকে বিয়ে করেন। স্টেটেরা ছিলেন পারস্যের পরাজিত সম্রাট তৃতীয় দারিউসের কন্যা। খ্রিস্টপূর্ব 324 অব্দে সুসা নগরীর এক ঐতিহাসিক গণবিবাহ অনুষ্ঠানে গ্রিক ও পার্শ্বিকদের রক্ত এক করার উদ্দেশ্যে আলেকজান্ডার এই রাজকন্যাকে বিয়ে করেন। পেরিসাটিস তিনি ছিলেন পারস্যের আরেক সাবেক সম্রাট আর্টাক্সের তৃতীয় এর কন্যা। স্টেটেরার সাথে একই দিনে সুসা নগরীতে আলেকজান্ডার তাকে বিয়ে করেন। সন্তানের দিকে লক্ষ্য করে আমরা দেখব যে আলেকজান্ডারের জীবদ্দশায় তার কোনো বৈধ উত্তরাধিকারী পৃথিবীর মুখ দেখেনি। তার মৃত্যুর পর পরিস্থিতি তার বদলে যায়। রানী রেক্সোনার গর্ভে আলেকজান্ডার এই একমাত্র বৈধ সন্তানটি জন্মগ্রহণ করেছিলেন। তার নাম ছিল চতুর্থ আলেকজান্ডার, যা ছিল আলেকজান্ডারের মৃত্যুর কয়েক মাস পর এই সন্তানটা জন্মগ্রহণ করেন। শিশুটি মেসিডোনিয়ার নামমাত্র রাজা হলেও সিংহাসন ও ক্ষমতা লোভে সেনাপতি কাসান্ডারের আদেশে খ্রিস্টপূর্ব 310 অব্দে মাত্র 13 বছর বয়সে এই রাজপুত্র এবং তার মা রেক্সোনাকে গোপনে নির্মমভাবে হত্যা করা হয়। হেরাক্লিস বার্সিন নামক এক পার্শ্বিক উপপত্নীর গর্ভে আলেকজান্ডারের একটি পুত্র সন্তান ছিল বলে ধারণা করা হয়, যা বৈধতা বৈধ নয়। এই ইতিহাসে এরকম পাওয়া যায়। আলেকজান্ডারের মৃত্যুর পর ক্ষমতার দ্বন্দ্বে তাকেও হত্যা করা হয়েছিল। যদি সংক্ষেপে আমরা তার বংশতালিকার দিকে লক্ষ্য করব, যে তার দাদা মানে তার পিতার বাবা হচ্ছে তার দাদার নাম হচ্ছে তৃতীয় আমিনতাস, মেসিডোনিয়ার সাবেক রাজা। আলেকজান্ডারের পিতা হচ্ছে দ্বিতীয় ফিলিপ, মেসিডোনিয়ার পরাক্রমশালী ও রাজা তিনি। মাতা অলিম্পিয়াস, এপিরাসের রাজকন্যা। ভাই বোনের দিকে লক্ষ্য করব যে ফিলিপ তৃতীয় আরিডিয়াস সৎ ভাই, এবং ক্লিওপেট্রা থ্যাসালোনিকা কাইনেনে আপন ও সৎ বংশসমূহ। আলেকজান্ডার প্রধান স্ত্রী রেক্সোনা, একমাত্র বৈধপুত্র চতুর্থ আলেকজান্ডার। লোকে তাকে আজও মনে রাখার কারণ হচ্ছে ওনার আলেকজান্ডারের অপরাজেয় সামরিক প্রতিভা, অনন্য নেতৃত্ব, সেনাদের সাথে মেলবন্ধন, অল্প বয়সে বিশ্বজয়। এ সকল গুণের কারণে লোকে তাকে আজও মনে রাখে। আলেকজান্ডার ইতিহাসের অন্যতম সেরা সামরিক জিনিয়াস। মাত্র 20 বছর বয়সে সিংহাসনে আরোহণ করে 32 বছর বয়স পর্যন্ত তিনি যত যুদ্ধ করেছেন তার একটিতেও তিনি পরাজিত হননি। তার রণকৌশল আজও বিশ্বের বড় বড় সামরিক একাডেমিতে পড়ানো হয়। আমরা যদি লক্ষ্য করি, তিনি কখনো প্রাসাদে নিরাপদ কক্ষে বসে যুদ্ধ দেখতেন না, বরং নিজে তরবারি হাতে সম্মুখ ভাগ থেকে সৈন্যদের নেতৃত্ব দিতেন। তিনি সাধারণ সৈনিকদের মতোই মাটিতে ঘুমাতেন, তাদের সাথে খাবার খেতেন এবং আহত সৈনিকদের নিজে দেখতে যেতেন। এই গুণটি তার বাহিনীকে অপরাজেয় করে তুলেছিল। মাত্র 12 থেকে 13 বছর বয়সে সামরিক অভিযান
তৎকালীন চেনা পৃথিবীর একটি বিশাল অংশ জয় করার এই অবিশ্বাস্য এবং কালোজয়ী রেকর্ড মানব ইতিহাসে আর দ্বিতীয়টা নেই। খ্রিস্টপূর্ব 323 অব্দের 10 বা 11 জুন মাত্র 32 বছর বয়সে আলেকজান্ডার দ্য গ্রেট বেবিলিয়ন নগরীতে, বর্তমান ইরাক, সম্রাট তৃতীয় নেবুচাঁদনেজারের তৈরি করা রাজপ্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর কারণ নিয়ে ইতিহাসে আজও অনেক রহস্য বিতর্ক রয়েছে। টানা 10 থেকে 12 দিন তীব্র জ্বরে ভোগার পর তিনি মারা যান। অনেক ঐতিহাসিকদের মতে অতিরিক্ত মদ্যপান, প্রচণ্ড শারীরিক ক্লান্তি এবং পুরনো ক্ষত মিলিয়ে তিনি ম্যালেরিয়া বা টাইফয়েডে আক্রান্ত হয়েছিলেন। আর কোনো প্রাচীন ধারণায় বলা হয় ক্ষমতার লোভে তার কোনো ঘনিষ্ঠজন তাকে খাবারে ধীরগতির বিষ প্রয়োগ করেছিল। তার মৃত্যুর পর তার মরদেহ স্বর্ণের কফিনে করে মেসিডোনিয়ায় নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তার সেনাপতি টলেমি তার নিজের প্রভাব বাড়াতে ছিনতাই করে মিশরে নিয়ে যান। প্রথমে মেমফিস এবং পরে আলেকজান্দ্রিয়া নগরীতে তাকে সমাহিত করা হয়। প্রাচীন রোমের মহান সম্রাটরা যেমন জুলিয়াস সিজার, আগাস্টাস আলেকজান্দ্রিয়ায় তার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসতেন। তবে আজ থেকে প্রায় 1500 বছর আগে কোনো এক যুদ্ধে, রাজনৈতিক বিশৃঙ্খলা বা প্রাকৃতিক দুর্যোগে তার সেই বিখ্যাত সমাধিটি চিরতরে হারিয়ে যায়, যা আজও প্রত্নতাত্ত্বিকদের কাছে পৃথিবীর অন্যতম বড় এক রহস্য। আলেকজান্ডার দ্য গ্রেট ছিলেন মানব ইতিহাসের এক জ্বলন্ত উল্কার মতো। তিনি ক্ষণিকের জন্য এসেছিলেন, কিন্তু তার তীব্র আলোয় সমকালীন পৃথিবীকে আমূল বদলে দিয়েছিলেন। তার যে সমস্ত বিশ্ব ইতিহাসে যে উৎসগুলো আছে, উৎসগুলো থেকে তার পরিবার, তার যুদ্ধক্ষেত্র এবং সমসাময়িক ইতিহাস, আলেকজান্ডার সম্বন্ধে এই সবগুলি পাওয়া যায়। আলেকজান্ডার বিশ্বজয়ী তীব্র ক্ষুধা যেমন বহু যুদ্ধ এবং রক্তগঙ্গা জন্ম দিয়েছিল, ঠিক তেমনি প্রাচ্য ও পাশ্চাত্যের সংস্কৃতির সেতুবন্ধন ঘটিয়ে এক নতুন পৃথিবীর দুয়ার খুলে দিয়েছিল। তার অকাল মৃত্যুর পর কোনো যোগ্য উত্তরসূরি না থাকায় তার বিশাল সাম্রাজ্য সেনাপতিদের পারস্পরিক দ্বন্দ্বে খণ্ডবিখণ্ড হয়ে যায়। তবে ভৌগোলিক সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে না পারলেও আক্ষরিক অর্থে আলেকজান্ডার মানুষের মনে এবং ইতিহাসের পাতায় এমন এক অবিনশ্বর আসন গেড়ে নিয়েছেন বা আসন করেছেন, যা 2500 বছর পরেও সমানভাবে জীবন্ত, রোমাঞ্চকর ও বিস্ময়কর। আলেকজান্ডার দ্য গ্রেট সম্পর্কে আজ এ পর্যন্ত।